নমস্কার, আপনারা দেখছেন ওয়ান ইন্ডিয়া বাংলা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্দীপ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। আহ, বাঙালির মধ্যে ফুটবল নিয়ে আলোচনা হলেই কিন্তু বাঙালির একটা উন্মাদনার কথা সবসময় উঠে আসে। আর যেখানে ইউরো কাপ বা ওয়ার্ল্ড কাপের মতো খেলা হয় সেখানে তো বাঙালি রাত জাগবে, এটা বলাই যায়। সন্দীপ, আজ থেকে তো ইউরো কাপ শুরু হচ্ছে। আজকে প্রথম ম্যাচ কটা থেকে শুরু হচ্ছে, যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের আহ বলো একটুখানি। প্রশ্নটা প্রথমেই যেটা বলতে চাইবো, আজ থেকে কিন্তু ইউরোপীয় ফুটবলের মহাভোজ শুরু হচ্ছে। কারণ আমরা জানি বিশ্বকাপ ফুটবলের পর যদি হাই ভোল্টেজ কোনো টুর্নামেন্ট হয় ফুটবল, সেটা ইউরো কাপ। ইতিমধ্যে 24 দলের লড়াই, সেই ক্ষেত্রে কিন্তু আজকে প্রথম ম্যাচ সেখানে জার্মান আয়োজক, জার্মান মুখোমুখি হবে স্কটল্যান্ডের। অর্থাৎ এই জার্মানি কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামছে আয়োজক দেশ হিসাবে, এবং আজকে রাত্রি 12:30টায় ম্যাচ শুরু হবে। আর যদি বলো যে এই ম্যাচে এগিয়ে কারা, তাহলে অবশ্যই জার্মানি। কেন আমরা দেখতে পাই ফিফা র্যাঙ্কিং এ জার্মানি 16 নম্বর রয়েছে, অন্যদিকে স্কটল্যান্ড রয়েছেন 39 নম্বরে। ধারে ভারে সব দিক থেকেই কিন্তু জার্মানি এগিয়ে রয়েছে। কারণ আমরা দেখতে জানি যে জার্মানি এর আগে যে টুর্নামেন্ট গুলো খেলে যাদের কিন্তু তাদের নামে কিন্তু সুবিচার করতে পারেনি। আমরা 2018 যদি বিশ্বকাপ দেখি বা 2022-এর বিশ্বকাপ দেখি, তাতে কিন্তু খুব একটা নামে কিন্তু সুবিচার তারা করতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে আজ এই ইউরো কাপ ঘরের মাঠে খেলাতে বাড়তি অ্যাডভান্টেজ দেবে। পাশাপাশি তাদের কোচও কিন্তু বদল হয়েছে। জোয়াকিম লো দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি সরে গেছেন, এবং মেগাল থেকে এবং এই মুহূর্তে যে কোচের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি জার্মান দলটাকে আমরা যদি দেখি, তাদের কিন্তু তারুণ্য এবং অভিজ্ঞতা দুটোই আছে। একদিকে যখন ম্যানুয়াল নুয়ের রয়েছেন, টমাস মুলার রয়েছেন, অন্যদিকে অবসর ভেঙে ফিরেছেন টনি ক্রুজ। পাশাপাশি জামাল মুসিয়ালার মতো তরুণ ফুটবলার রয়েছেন। অর্থাৎ তারুণ্য এবং অভিজ্ঞতা দুটো কিন্তু ব্যালেন্স টিম এই জার্মান দল। তো এটাকে দাঁড়িয়ে অবশ্যই এই ম্যাচে কিন্তু জার্মানি এগিয়ে থাকবে স্কটল্যান্ডের থেকে, এটা কিন্তু বলাই যায় কৌশিকা। একদমই ঘরের মাঠের ম্যাচ, তুমি যেটা বলছিলে যে সেখানে একটা বাড়তি মনোবল কাজ করে ফুটবলারদের কাছে। নিঃসন্দেহে আজকে সেই মনোবলটাই কাজ করবে ফুটবলারদের, সেটা বলাই যেতে পারে। আহ, এই ম্যাচে, ইউরো ম্যাচে তোমার কোন কোন দল ফেভারিট বলে মনে হচ্ছে, কারা এই মুহূর্তে? কারণ আমরা জানি যে বড় বড় সব প্লেয়াররা মাঠ কাঁপাবেন, কারা কারা ফেভারিট? অবশ্যই ফেভারিট বললে তো প্রথমেই আসবে ফ্রান্সের কথা। কারণ ফ্রান্স যেভাবে গত 4-5 বছর ধরে খেলছে বিশ্ব ফুটবলে, তাতে কিন্তু ফ্রান্স অবশ্যই ফেভারিট এই মুহূর্তে যে কোনো ইন্টারন্যাশনাল ফুটবলে। আমরা 2018 চ্যাম্পিয়ন, 2022 সালের রানার্স, এবং নেশনস লিগও জিতেছে ফ্রান্স। ফ্রান্স অবশ্যই ফেভারিট, এবং তাদের যে টিম অত্যন্ত শক্তিশালী। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা তারকা এমবাপ্পের নেতৃত্বে খেলতে নামবে ফ্রান্স। এর আগে আমরা দেখেছি হুগো লরিস ছিলেন ফ্রান্সের অধিনায়ক, তিনি অবসর নিয়েছেন। এখন কিন্তু খেলতে নামবেন এমবাপ্পের নেতৃত্বে। এমবাপ্পে অধিনায়ক, এমবাপ্পের কিন্তু বড় পরীক্ষা এই টুর্নামেন্টে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করা এবং বিশ্বটা পূরণ করা। আমরা দেখতে পাই যে 2016 থেকে 2023-24 এই সাল পর্যন্ত ফ্রান্স কিন্তু দাপটের সঙ্গে পারফরমেন্স করেছে বিশ্ব ফুটবলে। ইউরো একদম কাপটা একদম। করতে পারেনি। মানে এর নামগুলো উল্লেখ করতে হবে কৌশিকদা, তার মধ্যে অবশ্যই পর্তুগাল থাকবে, জার্মানি থাকবে, ইংল্যান্ড থাকবে, এবং বেলজিয়াম করেছে। এই দুটো টিম কিন্তু ডার্ক হর্স বলা যেতেই পারে এবারে ইউরো কাপে। আচ্ছা, আমরা জানি যে বেশ কয়েকজন তারকার কিন্তু এটাই শেষ ইউরো কাপ। তো সেখানে দাঁড়িয়ে যদি আমাদের দর্শকদের বলো যে এবারে কার কার দিকে বিশেষ নজর থাকবে। দেখো, দুটো ভাগে তোমার প্রশ্নের দুটো উত্তর হয়। একটা হচ্ছে তরুণ তারকা কারের দিকে নজর থাকবে, আর হচ্ছে অভিজ্ঞ সিনিয়র যারা লাস্ট খেলছে এই ইউরো কাপ তাদের দিকে। প্রথমে আমি তরুণ তারকাদের দিকে একটু কথা বলবো। প্রথমে উল্লেখ করবো জামাল মুসিয়ালার কথা। তিনি কিন্তু জার্মানি দলের হয়ে খেলছেন, এবং এছাড়াও ইংল্যান্ডের জুডে বেলিংহ্যাম রয়েছেন। এবং এর পাশাপাশি এই যে তরুণ ফুটবলাররা এবং স্পেনের যে ববি রয়েছে, এই কয়েকজন ফুটবলার কিন্তু খুব ভালো পারফর্ম করছেন এই গত কয়েক মরশুম ধরে। আমরা দেখেছি ক্লাব ফুটবলে, এবার তো আন্তর্জাতিক আঙিনায় তাদের কিন্তু পারফর্ম করতে এবং তারকা থেকে মহাতারকা হয়ে উঠতে হবে। এবং এর পাশাপাশি যদি বলো যে অভিজ্ঞ ফুটবলার কারা শেষ ইউরো কাপ খেলছে, এটার অবশ্যই একজনের নাম আছে রোনাল্ডো। CR7 এর নাম একদম প্রথমেই আসতে একদম। পারে, কারণ তিনি যার যা 39 বছর বয়স সম্ভব ধরে নিয়ে আছে। তিনি আভাসও দিয়েছেন তার এটা শেষ ইউরো কাপ, এবং শেষ ইউরো কাপে তিনি চাইবেন আর একটা আন্তর্জাতিক ট্রফি জিনিস এই দেশে শেষ করতে। পাশাপাশি লুকা মডরিচ, ক্রোয়েশিয়ার শিল্পী ফুটবলার, তিনি 2018 সালে বিশ্বকাপ আমরা যারা দেখেছি তাদের চোখের সামনে এখনো ভাসে লুকা মডরিচের সেই মাঝ মাঠের শিল্প। তিনি ফুটবলার কম, শিল্পী বেশি। এই লুকা মডরিচও কিন্তু শেষ ইউরো কাপ খেলতে নামছে বলা যেতেই পারে। এবং
অবশ্যই টনি ক্রুজ তিনি কিন্তু অবসর অলরেডি নিয়ে নিয়েছিলেন, কিন্তু কোচের অনুরোধে আবার ফিরে এসেছেন জার্মানির টনি ক্রুজ, টমাস মুলার বা ম্যানুয়াল নয়, এদের দিকে নজর থাকবে। কেভিন ডে ব্রুইনে বেলজিয়ামের, তিনি কিন্তু ক্লাব ফুটবলের অন্যতম সফল ম্যান সিটি হয়ে খেলে এসেছেন এতদিন ধরে। বেলজিয়ামে সোনালী যুগ যেটা বলা হয়, বেলজিয়াম তো ট্রফি জেতেনি, কিন্তু বেলজিয়াম যেভাবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আঙ্গিনায় পারফরমেন্স করে যাচ্ছে, সোনালী যুগের অন্যতম কান্ডারি কিন্তু এই কেভিন ডে ব্রুইনে। তিনি কিন্তু চোট আঘাত নিয়ে সমস্যায় ভুগছেন, সম্ভবত এটাই তার শেষ ইউরোকাপ। এই সমস্ত অভিজ্ঞ তারকা এবং তরুণ তারকাদের দিকে আগামী 1 মাস ফুটবল প্রেমীদের নজর থাকবে, কারণ এখান থেকে কেউ হয়তো উঠবে নায়ক, কেউ ট্র্যাজিক নায়ক। কৌশিক, একদম একদম। হ্যাঁ, এখান থেকেই মানে আগামী দিনে বিশ্বকাপ রয়েছে, সামনেই ফুটবল বিশ্বকাপ রয়েছে, কারা মাঠ কাঁপাবেন আর কারাই বা একটু হলেও একটু তাদের পারফরমেন্সে, সবার পারফরমেন্সের দিকে নজর থাকবে। আজকে প্রথম ম্যাচ। একদম শেষ প্রশ্ন করবো সন্দীপ তোমাকে, উদ্বোধনী অনুষ্ঠান কি হবে, কি কি বিষয়ের দিকে বা কারা মানে কি কি ঘটতে চলেছে সেটা যদি একটুখানি বলো উদ্বোধনী অনুষ্ঠানে। দেখো এখনো পর্যন্ত যা খবর উঠে আসে তাতে কিন্তু বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানানো হবে। আমরা জানি বেকেনবাওয়ার প্রয়াত হয়েছেন, বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানানো হবে এবং তার স্ত্রী এবং মাঠে ট্রফিটা নিয়ে প্রবেশ করবে। এবং জার্মানির যে আগে দুজন অধিনায়ক জিতেছেন, মানে যে জার্মানির ইউরোকাপ, তার মধ্যে অন্যতম জুর্গেন ক্লিন্সম্যান এবং আরো একজন, তারা কিন্তু এই ইউরোকাপ ট্রফিটা নিয়ে মাঠে প্রবেশ করবে। এবং যে কর্নারটা একটা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবো আমরা আশা করছি, কারণ আমরা জানি ইউরোকাপ বা বিশ্বকাপ যে কোনো ধরনের বড় ইভেন্ট গুলিতে কিন্তু যে উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু গোটা টুর্নামেন্টের শুরুটা বেঁধে যায়। ইউরোপের এতগুলি দেশ তাদের সংস্কৃতি এবং আরো উল্লেখযোগ্য যেটা উল্লেখ করতে হবে যে রাশিয়া ইউক্রেন এই সমস্যার পর কিন্তু প্রথমবার ইউরো হচ্ছে, ফলত ইউক্রেনের দিকে কিন্তু বাড়তি নজর থাকবে। ইউক্রেনকে কিন্তু ঘোষণা জানানো হয়েছে জার্মানিতে। ফলত সব মিলিয়ে রাজনৈতিক কূটনৈতিক দিক থেকেও কিন্তু এই ইউরোকাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই আজ আমাদের নজর থাকবে উদ্বোধনী অনুষ্ঠানের দিকে, আর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছে এবং ফুটবল প্রেমীরা সেদিকেই তাকিয়ে রয়েছে। কৌশিক, একদমই সন্দীপ, বাঙালি মানেই ফুটবলের প্রতি, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, বাঙালি মানেই যে একটা ফুটবলের প্রতি আবেগ থাকবে সেটা বা আবেগ রয়েছে সেটা তুমিও জানো। বা আমরা যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখি কদিন আগে, সুনীল ছেত্রী অবসর নিলেন, সেখানেও একটা আবেগ ছিল। আজকে এই ইউরো কাপে সুনীল ছেত্রীর একটা ভূমিকা রয়েছে, সেটা যদি একটু ছোট করে বলো আমাদের দর্শকদের। ইউরোকাপ হবে, সেখানে ভারতীয় কোন টাচ থাকবে না তা হতে পারে না। সুনীল ছেত্রীকে আমরা দেখতে পাবো ধারাভাষ্যকারের ভূমিকায়, তিনি বাইচুং ভুটিয়ার সঙ্গে ধারাভাষ্য দেবেন। এবং অবশ্যই সুনীলের এই যে নতুন ভূমিকাটা, একটা বড় মঞ্চে তিনি যে ধারাভাষ্যকারের ভূমিকাটা, সেটা কিন্তু ভারতীয়দের জন্য একটা গর্বের বিষয়। কেন মাঠে রোনাল্ডো খেলবেন, বেলিংহাম খেলবেন বা টমাস মুলার, এই তারকাদের খেলা বিশ্লেষণ করবেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী কিন্তু কোনো অংশে কম যান না, কারণ মেসি রোনাল্ডোর পরে কিন্তু তার আন্তর্জাতিক গোলরক্ষকের তার স্থান, করে তিনি অবসর নিয়ে যান ফুটবল থেকে। এইবার ইউরোপ কাপে তিনি কিন্তু ধারাভাষ্যকারের ভূমিকা, ফলত ভারতীয়দের জন্য কিন্তু একটা সুনীল টাচ থাকছে এই ইউরো কাপে। কৌশিক, একদমই একদমই। ধন্যবাদ সন্দীপ তোমাকে। সুনীল টাচ যেটা তুমি বললে, সুনীল টাচ থাকছে, যেটা ভারত না খেললেও এটা ভারতীয়দের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে অবশ্যই এটা গর্বের বিষয়। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। একদিকে টি-20 বিশ্বকাপ চলছে, অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। প্রত্যেক মুহূর্তের খেলার আপডেট আমাদের সাইট মানে ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও আপডেট পেতে অবশ্যই এই পেজে ফলো করে দিন।